স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো গণপরিবহন নিয়ে, রাজনীতি এই বিষয়টি নিয়ে। এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে আছেন কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট, এবং তার পাশে রয়েছেন মোহাম্মদ সেলিম, শ্রমিক পরিবহনের সংগঠক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। আমি প্রথমে মোহাম্মদ সেলিম আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের রাজধানীতে মোটামুটি ৭২% মানুষ গণপরিবহন অর্থাৎ বাসে যাওয়া আসা করেন, যাতায়াত করেন, ব্যবহার করেন তাদের নিজস্ব প্রয়োজনে। এবং বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু প্রতিশ্রুতিতে ছিল যে গণপরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনা, তারপরে বাস রুট রেশনালাইজেশন ইত্যাদি এইসব জিনিস ছিল। প্রশ্ন হচ্ছে, রাজধানীতে যেসব বাস রাস্তায় চলাচল করছে সেগুলো আমরা দেখি যে ভাঙাচোরা, রংচোটা, তারপরে পা সোজা করে বসা যায় না, যাত্রী অনেক বেশি যাত্রী বোঝাই থাকে, এই অবস্থা। আসলে বর্তমানে এইরকম অবস্থাটা কেন হলো? বিশেষ করে সরকার পরিবর্তনের পরে এইরকম অবস্থার জন্য দায়ী আসলে কে? ধন্যবাদ। আসলে বিষয়টা এইটা নিয়ে তো অনেকদিন যাবতই বিভিন্ন প্রতিটা সরকার আসে, সরকার উদ্যোগ নেয়। এর আগে সর্বশেষ যেটা উদ্যোগটা নিয়েছিল সেটা হলো আমাদের এই যে আপনাদের স্টুডিওতে আমাদের কাজী সাইফুন নওয়াজ, উনি ওনার তত্ত্বাবধানেই উনি অনেক পরিশ্রম করেছিলেন। ১১১ দফা সুপারিশ যেটা করা হয়েছিল, এটা আসলেই আপনার ঢাকার গণপরিবহনের শৃঙ্খলাকে কেন্দ্র করে এই জায়গাটাতে তৈরি করা হয়েছিল। কিন্তু এইটাও সর্বশেষ দেখলাম যে কোনো আলোর মুখ দেখে নাই। তো প্রতিবারই যারাই আসছেন তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বা নানা রকম উদ্যোগ নিচ্ছেন, কিন্তু যখনই সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি যে ওই উদ্যোগগুলো আর আলোর মুখ দেখছে না। এইটা একটা বিষয় দাঁড়াতে পারে। আরেকটা বিষয় হলো যে এই যে ঢাকা শহরে এতগুলো গাড়ি চলাচল করছে, তাহলে আমরা কি একবার ভেবে দেখছি এগুলো রোড পারমিট কারা দিচ্ছে, কিভাবে চলছে? আমার পরিবহন শ্রমিকদের একটা লাইসেন্স যদি 15 দিন, এমনও আছে 12 দিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরে কিন্তু তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে এসেছেন আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা কিন্তু তাদেরকে পানিশমেন্ট জরিমানার আওতায় নিয়ে এসেছেন, যেহেতু তারা এটা এক্সপায়ার করে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম, আপনি বলেন যে রুট পারমিট দেয়া হচ্ছে প্রতিনিয়ত, তাহলে কি নতুন নতুন নিয়ন্ত্রকের উদ্ভাবক হচ্ছে নাকি? সেটা আসলে ইনভেস্টিগেশনের বিষয়। না, আপনি যেহেতু শ্রমিক পরিবহনের একজন সংগঠক, আপনার তো এই বিষয়টা ভালো জানার কথা। না, সেটা আসলে আমার জানার বিষয় তো না। এখন আমি আমার পিছনে, আমার কথার পিছনে যদি সুপ্ত এভিডেন্স আমার না থাকে, তো আমি তো ওইভাবে কথা বলতে পারি না, তাই না? সেটা বলা ঠিক হবে না। যখন আমার কাছে প্রমাণ থাকবে বা আমি শক্ত একটা এভিডেন্স দিতে পারবো, তখন আমি এই বিষয়টা মানে কনফিডেন্টলি বলতে পারি। কিন্তু এটা গদবাদা কথা আমি ছেড়ে দেওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, আপনারা যা দেখছেন, আমরা যারা ভিতর থেকে কাজ করছি, তো এইখানে আসলে শ্রমিকদের তো খুব বেশি কিছু করার থাকে না। আমাদের শ্রমিক এই যে যারা এই গাড়িগুলো চালাচ্ছেন, পথে কিন্তু উনি পুলিশ ফেস করছেন, উনি বিআরটিআর এনফোর্সমেন্টকে ফেস করছেন, ও সমস্ত কিছু আমাদের চালকরাই ফেস করছেন। যখনই আসতেছে তার উপরে ইয়ে করছে। আরেকটা ইয়ে হচ্ছে, দেখা যাচ্ছে গাড়িতে ত্রুটি আছে, তার লাইসেন্সটা নিয়ে নিচ্ছে। তাহলে হয়রানির জায়গাটা কিন্তু পরিবহন শ্রমিকরা, কিন্তু এর সঙ্গে কিন্তু তার কোনো সংশ্লিষ্টতা নাই। এক, 2 নম্বর হলো গিয়ে এই শ্রমিকরা আসতেছে কোত্থেকে? এখন আপনি বলতে পারেন যে তাহলে সে কি এটা দেখে গাড়িটা চালাচ্ছে না? আর এখন আমাদের যে ইনভেস্টিগেশন, সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই শ্রমিকদের যারা আসছেন তারা কোত্থেকে আসছেন। যে প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় যে একটা হলো অভাবের তাড়না, আরেকটা হলো কাজের অন্য কোনো উপায় না পেয়ে তারা কিন্তু আস্তে আস্তে পরিবহনে ঢুকে পড়েন, এবং তার জীবন দিয়ে এখন পর্যন্ত গত 50 বছরে সরকার পরিবহন শ্রমিক তৈরির ক্ষেত্রে একটা টাকাও খরচ করেন নাই। কারণ আপনি পড়াশোনা করছেন, আপনি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে সরকার কত টাকা সাবসিডি দিয়েছে?
কেন দিচ্ছে সরকার? দিচ্ছে হলো যে আপনাকে পরবর্তীতে ওই জায়গাতে এসে যে কোনো একটা গভর্নমেন্টের কাজে আপনি যুক্ত হবেন, সরকার বা দেশকে আপনি সার্ভিসটা দিবেন। কিন্তু এই যে এত বড় একটা সেক্টর, এতগুলো শ্রমিক এখানে কাজ করছে, তাহলে তার পেছনে সরকারের ইনভেস্টমেন্ট কোথায়? জি মোহাম্মদ সেলিম, আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে হচ্ছে কাজী মোহাম্মদ সাইফুন নাওয়াজ, আপনার কাছ থেকে একটু যেটি মোহাম্মদ সেলিম বললেন যে 111 দফা সুপারিশের বিষয়টি, এই বিষয়টি আবারও একটু জানতে চাইবো। সেই সাথে যে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন নিয়ন্ত্রকের উদ্ভাবক হচ্ছে, তারপরে হচ্ছে নানান শ্রমিক চলে আসছেন এর মধ্যে। আসলে আমরা দেখছি নতুন সরকার আসছে, কিন্তু নতুন আমরা বাস দেখতে পাচ্ছি না রাস্তায়, সেই ভাঙ্গাচোরা লক্কর বাসে আমরা দেখতে পাচ্ছি। এই দুটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমে বলি যে আসলে আমাদের দেশ সড়ক বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা, এবং দুটো কিন্তু একটার সাথে জড়িত। তো এটাকে আপনার নিয়ন্ত্রণের জন্য, কমানোর জন্য বিভিন্ন সময় অনেক কমিটি হয়েছে, বিভিন্ন সময় সুপারিশ হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সুপারিশগুলো কি করণীয় সেটা এমন না যে কোনো একটা রকেট সায়েন্স, মানে খুব কমন কিছু কাজ করলেই কিন্তু আমরা মোটামুটি একটা 100% আমরা সাকসেস নিতে পারি। তো যাই হোক, সেই জায়গা থেকে অনেক সুপারিশ যখন দুঃখিত একটা সময় ছিল, তো সেই জায়গা থেকে দেখা গেল যে ওই সুপারিশগুলো ছিল বিচ্ছিন্ন। পরে 2019 সালে ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলের মাধ্যমে একটা হচ্ছে যে কমিটি করা হয়, সেই কমিটিতে কাজ করার সুযোগ হয়েছিল আমার। তো সেখান থেকে কিন্তু মানে হচ্ছে যে খুব 7টা মেজর সেক্টরে, 7টা গুরুত্বপূর্ণ সেক্টরে কিছু কিছু সুপারিশ দেওয়া হয়। টোটাল ছিল এটা 111, অর্থাৎ 111টা সুপারিশ আসে, যার মধ্যে থেকে মানে মোটামুটি একটা গাইডলাইন ছিল যে কিভাবে আমরা এই সড়ক সেক্টর শৃঙ্খলা এবং দুর্ঘটনা কমাতে পারবো। পরবর্তীতে এটাকে মানে ওই সুপারিশটা শুধুমাত্র যে মানে সুপারিশ আকারে ছিল তা না, কারণ আমরা দেখেছিলাম যে সুপারিশ আকারে শুধু মানে কপি আকারে থেকে যায়, যাতে এটা ইমপ্লিমেন্ট হয় সেই জন্য একটা টাস্ক ফোর্সও করা হয়েছিল। এটা কতদিন আগে? এটা 2019-এর পর 20 সালে টাস্ক ফোর্স হয়ে যায়। তো টাস্ক ফোর্সের মিটিংগুলো কিন্তু ক্রমাগত চলছিল। মাঝে যখন কোভিডের পরে, কোভিডের আগে একটা দুটো মিটিং হয়েছিল টাস্ক ফোর্সের, যেখানে স্টেক হোল্ডারদেরকে নিয়ে এসে তার কাছে জবাবদিহিতা চাওয়া হতো যে আপনি, আপনার জন্য সুপারিশ ছিল এই 5টা, আপনি কি করেছেন কিনা। সে হয়তো কিছু করেছে, কিছু করেনি, সেই ব্যাপারে আলোচনা হতো। এক, দুই হচ্ছে কোভিডের পরে দেখা গেল আস্তে আস্তে মিটিং গুলো একটু মানে ইয়ে হয়ে গেল, মানে একটু ইরেগুলার হয়ে গেল, এবং আলটিমেটলি পরে আর সেই ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলের মিটিং আর হয় না, এবং হচ্ছে যে এই সুপারিশগুলো আসলে এখন হয়তো বা আবার মানে একটা চাপা পড়ে গেল, এবং দেখা যাবে কি হয়তো কোন এক সময় সরকার মনে করবে যে আমাদের কিছু করণীয় দরকার, আবার একটা কমিটি করবে, আবার সুপারিশ হবে। আমাদের সমস্যা হচ্ছে যেটা যে আসলে আমরা প্রতিবারই চাকা বারবার রিইনভেন্ট করি, বাট চাকা রিইনভেন্ট না করে চাকা কিন্তু আমরা মডিফাইড করলেই কিন্তু দেখা যাচ্ছে যে সাকসেসফুলি আমরা কম সময়ে সাকসেস আনতে পারি। তো সেই জায়গাতে আমি বলবো যে আমাদের অলরেডি কিন্তু কি করণীয়, এই যে আপনি বললেন সেকেন্ড যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের লক্ষ্য ঝক্কর ভাঙাচোরা বাস, করণীয়গুলা কি, সেখানে দেখবেন যে 2-3টা সুপারিশ আমার বলা আছে। এবার আসেন যে আমাদের ভাঙাচোরা বাস এবং শ্রমিকরা কারা আসে। দেখেন মানে এই সেক্টরটা বেসিক্যালি আপনি যদি বিআরটির স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান, বাংলাদেশের যত ভেহিকেল রয়েছে তার প্রায় 70% হচ্ছে ছোট গাড়ি, এবং গণপরিবহনের মধ্যে যা বুঝাই আমরা মিনি বাস যেগুলো আমাদের চলছে সেগুলোর সংখ্যা খুবই কম, মাত্র 5 থেকে 6 হাজার বাস, তাও সবগুলো চলে না। তা অথচ চাহিদা কিন্তু ব্যাপক। চাহিদার বিপরীতে আমার যোগান কম, সেই জায়গাতে তো আমার মানে এটাকে খুব লাভজনক ব্যবসার কথা ছিল, রাইট? বাট সেটা হয় না। কেন হচ্ছে না? কারণ ওই যে আমি এত পরিমাণে ছোট গাড়িকে এখানে নিয়ে আসছি, ওই গণপরিবহনের জায়গা পাচ্ছে না চলার। ফলে একজন মালিক চিন্তা করছে আমি যখন একটা ইনভেস্টমেন্ট করব, আমি বলছি আপনি কোয়ালিটি বাড়ান, সে চিন্তা করছে কোয়ালিটি বাড়াবো, আমি ভালো রং চং করবো, ভালো আমি দেখা সিট করব, সিট নিব, কিন্তু আমি তো বিজনেসটা করতে পারছি না, কারণ বিজনেসটা করছে ছোট ছোট ওই যে আমাদের অন্য ভেহিকেল গুলো, এটা একটা, এবং চালাতে পারছে না। অথচ দেখেন এত ডিমান্ড, সেই মালিকের দেখবেন আপনি হয়তো আন্তঃজেলায় এসি বাস চালাচ্ছে, একই মালিক দেখা যাচ্ছে এসি বাস ইনভেস্ট করছে, কোটি টাকা দামের লাক্সারিয়াস বাস নিয়ে আসছে, কিন্তু সে কিন্তু ঢাকা শহরে এত ডিমান্ড, সে এখানে কিন্তু বাস নামাচ্ছে না। কেন? কারণ ওই যে সে বিজনেসটা করতে পারবে না। সরকার যদি এখানে পরিবেশটা দেয়, আপনার গণপরিবহনের হচ্ছে চেহারা বদলে যাবে। পরিবেশটা কি? তাকে শুধু আপনি চলার রাস্তাটা আলাদা করে দেন, যে এই রাস্তার শুধুমাত্র হচ্ছে গণপরিবহন চলবে, বাস চলবে, আর কেউ ঢুকবে না এখানে। এটা খুব বাকি, যদি আমার
অন্তত 3 লেন 6 লেনের একটা সড়ক হয়, মাঝে 2 লেন আপনি শুধু ডেডিকেটেডলি ছেড়ে দেন, বাকি 2 লেন আপনি ভুলে যান, দেখবেন যে অটোমেটিক যখন একজন প্রাইভেট কারের যাত্রী, সিএনজি যাত্রী, মোটরসাইকেলের যাত্রী দেখবে যে সে বাকি 2 লেনে একটা চাপাচাপি করে জ্যামে পড়ে আছে, অথচ গণপরিবহন চলে যাচ্ছে সাই করে ইন্টারসেকশনে, তার ফার্স্ট প্রায়োরিটি, মানুষ কিন্তু অটোমেটিক বাসটা বাস উঠে যাবে। তখন ইনভেস্টররাও তখন সেখানে ইনভেস্ট করবে, বুঝবে যে না আমার এখন পরিবেশ আসছে, আমি এখানে ইনভেস্ট করি, আপনার কোয়ালিটি বদলে যাবে। আদারওয়াইজ এক্সিস্টিং সিস্টেমে আজকে যদি আমারও মানে আমি যদি চিন্তা করি একটা গণপরিবহন বিজনেস করবো, আমি কিন্তু সেখানে করবো না, কারণ সেখানে পরিবেশটা নাই। তাই সরকারকে স্ট্র্যাটেজিক হইতে হবে যে আমি আসলে পরিবেশটা দিলে আর কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, অটোমেটিক কিন্তু ইনভেস্টররা বসে আছে, আর অটোমেটিক তখন দেখবেন ভালো ভালো শ্রমিক আসবে। উনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে শ্রমিকরা, দেখেন আলটিমেটলি এটা কথা সত্য, একটা গণপরিবহনের চেহারা ভালো না, ব্রেক, ইন্ডিকেটর, ওয়াইপার ভাঙা, লক্ষ্যযোগ, এই দায় কিন্তু আসলে চালকের না, এই দায় হেল্পার না, মালিকের কাজ হচ্ছে তাকে এটা ভালো একটা যানবাহন তাকে দিবে, কিন্তু অনেক সময় চালক বাধ্য হয়ে এটা নিচ্ছে, কারণ বিজনেসটা মালিক বিজনেসটা আসলে করছে না, মালিক হচ্ছে যে একটা অ্যামাউন্ট দিনের মানে এটা বাধ্য একটা ফিক্সড একটা অ্যামাউন্ট নিয়ে চালকের কাছে বাসটা দিয়ে দিচ্ছে। তো চালকের তার এখানে দায় নাই, চালকের কাজ হচ্ছে শুধুমাত্র কত বেশি সে ইনকাম করতে পারবে, কারণ মালিকের টাকাটা দেওয়ার পরে সে হয়তো বাসায় কিছু টাকা নিয়ে যেতে পারবে, তো সে তো তখন ধাক্কাতে কি করবে একজন একজনের সাথে, ফলে দেখা যাচ্ছে মানে আমাদের ওই যে ভাঙাচোরা বাসের পরিবেশটা কখনো উন্নত হবে না, মানে হচ্ছে না, আর হওয়ার কোনো সুযোগও নাই যদি এই সিস্টেমটা থাকে, গণপরিবহনকে যদি প্রায়োরিটি না দিই। একদম পরিষ্কার কাজে মোহাম্মদ সাইফুন নওয়াজ আপনার বক্তব্য। এ পর্যায়ে মোহাম্মদ সেলিম আপনার কাছে আবারও আসতে চাই যে আমি যদি একটু বিগত বছরগুলোতে তাকাই আমরা, তাহলে দেখবো যে আমরা 2010 সাল থেকেই বেশ উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল ওই সময় সরকারের সময়, যে 20 বছরের বেশি পুরনো বাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল 2010 সালে, সেই কাজ কিন্তু হয়নি। আবার 2015 সালে পুরনো বাস তুলে নিতেও আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও কাজ হয়নি। এভাবে 2018-তে তো একটা আন্দোলনই হলো মনে হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর 2023, 24 এবং 25 আসলো, আমরা এই যে 10 থেকে 25 এতগুলো বছরে আমরা কোনো উদ্যোগ দেখতে পেলাম না। আসলে এই যে শ্রমিক পরিবহন সংগঠন যেসব রয়েছেন তাদের তরফ থেকে আসলে এই জায়গাতে বলার কি আছে, বা তারা কি শুধুমাত্র 2-1টা আওয়াজ তুলেই চুপ করে যান? তারা দায়িত্বটা কিভাবে পালন করেন? ধন্যবাদ। আসলে এইটাও একটা মানে খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন তাদের বিষয়ে তো আর আমি বলতে পারবো না যে তারা কি মনে করেন এই বিষয়ে। এই অসঙ্গতিটা আমার চোখেও ধরা পড়ে যে আসলে এতদিন যাবৎ এই যে প্রত্যেকটা একটা জিনিস আমরা যখন 17 সালে বিলসের আন্ডারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ তার আন্ডারে একটা গবেষণা চালাচ্ছিলাম, সেখানে আমরা মানে দূরপাল্লার শ্রমিকদের, সেখানে দেখা গেল 99% শ্রমিক আপনার ইউনিয়নের সদস্য, কিন্তু সেইখানেই আবার রিপোর্টে বলছে যে এই 100% শ্রমিক তারা অধিকার বঞ্চিত। মানে বিষয়টা দেখেন, তারা কিন্তু ইউনিয়নের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু তাহলে ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ তো হলো শ্রমিক অধিকারগুলোকে রক্ষা করা এবং এটাকে সম্প্রসারিত করা ধীরে ধীরে। তাহলে সেই জায়গাটাতে তো এই ঘাটতিটা রয়েই গেছে। গত 50 বছরে মানে দেশ স্বাধীনের পর থেকেই এই সেক্টরে তেমন কোনো ডেভেলপমেন্ট আমরা দেখাতে পারবো না। হয়তো আধুনিক গাড়ি দেখাতে পারবো, রাস্তাঘাট দেখাতে পারবো, কিন্তু এই যে রাস্তাটা যারা নিয়ন্ত্রণ করছেন তাদের কি অবস্থা? এখনো 25 বছর যাবৎ যে গাড়ি চালাচ্ছেন, 30 বছর যাবৎ যারা গাড়ি চালাচ্ছেন, আমরা একটা গবেষণা সার্ভে কন্টিনিউ করছি, তো সেখানেও আমরা দেখছি যে ওই যে তার আরো 20 বছর আগে যে অবস্থা ছিল তার জীবনের মানের কোনো উন্নয়ন হয়নি। অর্থাৎ উনি গাড়ি পরদিন চালাতে না পারলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকারের সাথে এই যে পরিবহন শ্রমিক সংগঠনগুলোতে একটা গ্যাপই রয়ে যাচ্ছে, এটা অনেকটা বোঝাই যাচ্ছে। এটি নিয়ে আমি আরেকটু আলোচনা করতে চাই, তবে একটি বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসবো। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি গণপরিবহন নিয়ে, রাজনীতি, এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে মোহাম্মদ সাইফুন নওয়াজ আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা সাধারণ মানুষরা রাস্তায় বের হলেই দেখি যে সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার এগুলো বেশি, গণপরিবহন অর্থাৎ বাসের সংখ্যা খুবই কম আমরা দেখতে পাই। সো আমাদের যাতায়াত করতে বেশ একটা অনেকটা ভোগান্তি পোহাতে হয়। তো এই ক্ষেত্রে
সিএনজির সংখ্যা বাড়ছে দিন দিন, আবার এখন দেখা যাচ্ছে অটোরিকশার সংখ্যা বাড়ছে। এখানে আসলে সরকারের কোন পরিকল্পনায় ঘাটতি মনে করছেন আপনি, যে কৌশলগতভাবে তারা পিছিয়ে আছে নাকি অন্য কোনোভাবে? আমার কাছে মনে হয় আমরা যত পরিকল্পনা করি সব হচ্ছে অনেকটাই হচ্ছে যে ছোট গাড়ি কেন্দ্রিক। লাইক আমি ফ্লাইওভার তৈরি করতে চাই, ওরা ছোট গাড়িরা ব্যবহার করবে। হ্যাঁ, Like বিগত আমি সরকারের কিছু expressway নীতি তৈরি আবার করতে হচ্ছে চাই, প্রাইভেট কার কেনায় private কিন্তু car উৎসাহ বান্ধব। জুগিয়েছে। প্রাইভেট কার বান্ধব, মানে আমাদের সকল নীতিগুলো প্রাইভেট কার বান্ধব। দেখেন, তো আমি যদি আমার রাস্তাটা তৈরি করি, আমি যদি পরিকল্পনা করি প্রাইভেট কারের জন্য, তো তো বছর শেষে কিন্তু আমি প্রাইভেট কারের একটা জঙ্গল পাবো, আর তো কিছু না। সো ব্যাপারটা হচ্ছে থিমটা চেঞ্জ করতে হবে। ইউজুয়ালি দেখেন, এই ভুলটা কিন্তু ইউরোপ একসময় করেছিল, সেই মানে আজ থেকে আরো প্রায় 100 বছর আগে, 70 বছর আগে তারা করেছিল। ভুলটা কি, তারা যখন গাড়ি আবিষ্কার করেছিল সবাই গাড়ি ব্যবহার করতো, দেখলো সিটি সেন্টারে তারা যানজট তৈরি হয়ে যাচ্ছে। পরে তারা করলো কি, দেখলো যে আসলে মানে সবচেয়ে সাস্টেনেবল মোডটা হচ্ছে হাঁটা এবং বাইসাইকেল, অ্যাক্টিভ মোড যাকে আমরা বলি। এরপর করলো কি, তারা সিটিটাকে এমনভাবে প্ল্যান করলো যাতে কিনা আসলে হাঁটা যায় এবং সাইক্লিং করা যায়। এমনভাবে রুট প্ল্যান করলো যে আপনি গাড়ি নিয়ে সিটি সেন্টারে ঢুকতে পারবেন না, ঘুরে আসতে হবে, বা যদি আপনি সাইকেল চালান আপনি সরাসরি সিটি সেন্টার বা বিভিন্ন রাস্তায় অ্যাক্সেস করতে পারবেন। তাহলে দিন শেষে মানুষ যখন চিন্তা করতো যে ঠিক আছে আমি গাড়ি নেওয়ার চাইতে সাইকেল নেওয়াটাই ভালো, এই জন্য দেখবেন ইউরোপে প্রায় সবারই কিন্তু সাইকেল আছে, এবং সবাই কিন্তু সাইকেলটা ক্যারি করে ট্রেনে বাসে চলে যাচ্ছে। কেন? কারণ সে জানে সাইকেলটা তার জন্য, মানে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবার সাইকেল বান্ধব অ্যাক্টিভ মোড, মানে যাতে কিনা সাস্টেনেবল হয় তাদের ট্রান্সপোর্ট সেটা কি সিস্টেমটা। আমাদের রাজধানী ঢাকার জন্য সম্ভব? অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আপনি কথা হচ্ছে আমি তৈরি করছি, আমরা আজ পর্যন্ত মানে যখনই কোনো রাস্তা এক্সপানশন হতে যায়, রাস্তা কোনো কাজ চলতে হয়, আমি আমার ম্যাটেরিয়ালসগুলো রাখছি ফুটপাতের উপরে। যদি কোনো রাস্তা কাজ করতে হয়, ফুটপাতটাকে আমি ছোট করছি, কেটে দিচ্ছি, অর্থাৎ আমার মাথায় পথচারী নাই, আমার মাথায় আছে কারা? আমার মাথায় ওই যে আমার রাস্তায় গাড়ি চলবে তারা। অথচ আমি যদি ফুটপাতটাকে ক্লিয়ার করি, ফুটপাতটাকে পথচারী বান্ধব করি, যে আপনি বললেন অটো রিক্সা, ব্যাটারি ড্রিভেন রিক্সা, এদের সর্বোচ্চ 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত মানুষ এই পথটুকু যায়, তাই না? অনেক সময় হয়তো আমি শুনেছি অনেক সময় একটু লং ডিস্টেন্স তারা চলে যায়, সেটা হচ্ছে সুযোগ পেয়ে চলে যায়, অন্য কিছু না। কিন্তু ম্যাক্সিমাম ট্রিপটা হয় তাদের কিন্তু 10 কিলোমিটার ভিতরে। অথচ একজন হেঁটে কিন্তু সাধারণত 4 থেকে 5 কিলোমিটার, ওয়েদার ভালো থাকলে চলে যেতে পারে। এবং সাইকেল যদি থাকে, আপনি অনেকেই সাইকেল আছে এখন, কিন্তু সাইকেলটা খুব আপনার খুব মানে পছন্দের বাহন, কিন্তু তারা কিন্তু এটাকে আপনার রিক্রিয়েশন ট্রিপ দেয়, অর্থাৎ অফিস এসে শর্ট ট্রিপ নিজেরা করে ভাই। কিন্তু এটা কিন্তু যদি পরিবেশটা দিতে পারতাম, সাইকেল বান্ধব যদি শহর হতো, একটা লেন থাকতো, সাইকেল স্ট্যান্ড করা যেত, মেট্রো স্টেশনগুলোতে, বাস স্টেশনগুলোতে আমি সাইকেলের জন্য আলাদা রাখতে পারতাম স্ট্যান্ড, এবং পরিবেশটা যদি দেওয়া যায়, মানুষ সাইকেল চড়বে। সেই দিক থেকে কিন্তু নেওয়া সাহেব, আমরা হচ্ছে জনগণরা অনেকটা দায়ী। আমরা সাইকেল নিয়ে ফুটপাতে উঠে যাচ্ছি, মোটরসাইকেল নিয়ে ফুটপাতে উঠে যাচ্ছি, ফুটপাতে আবার ভ্রাম্যমান দোকানগুলো বসছে, আমরা ওখানে পাশে দাঁড়িয়ে থেকে ফুচকা খাচ্ছি, আমাদেরও তো কিছু দোষ রয়েছে। ডেফিনেটলি মোটরসাইকেল তো ভিন্ন জিনিস, তারা উঠে যায় আপনার মানে অন্য ধরনের বাহন। কিন্তু যদি আমি মানে প্ল্যানটা করি, কথা হচ্ছে যে হ্যাঁ ইনডিসিপ্লিন থাকবে, আমি একেবারে একটা ইনডিসিপ্লিন সোসাইটি থেকে মানে ড্রাস্টিক্যালি আমি একটা ডিসিপ্লিন সোসাইটি আসবো তা না, গ্র্যাজুয়ালি এনফোর্সমেন্টের মাধ্যমে নিয়ে আসতে হবে। একটু খেয়াল করে দেখলাম, দেখেন ফুটপাতটা দখল মুক্ত করার একটা প্ল্যান চলছিল আমার ইনস্টিটিউট বাসার কাছেই তো নীলক্ষেত, আমি দেখেছি খুব সুন্দর, মানে তারা করছে, চেষ্টা করছে, জরিমানা করছে। অন দ্য আদার হ্যান্ড কিছুদিন আগে দেখলাম যে আবার বসে গিয়েছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে এখন তো মানে তাহলে আমরা আসার জায়গাটা কোথায়? একটা ফুটপাত আমরা কিন্তু দখল মুক্ত রাখতে পারছি না বেশি দিন, আমরা ওই সাময়িকভাবে সরাচ্ছি। ছবিতে দেখা গেছে ফুটপাতে কেউ নাই, কিন্তু ওই যে ছোট ছোট চৌকিগুলো এখনো রয়ে গিয়েছে, অর্থাৎ আবার আসবে। এটা আমিও জানি, যে এনফোর্স করছে সেও জানে যে হয়তো 7 দিন পরে তারা আবার চলে আসবে। তো আমার কথা হচ্ছে যে আমাদের প্ল্যানটাই নাই, আমি অ্যাক্টিভ মোড অর্থাৎ পথচারী বা সাইকেলকে প্রায়োরিটি দিব, গণপরিবহনকে প্রায়োরিটি দিব। দেন আমাদের প্ল্যানটাই হচ্ছে ছোট গাড়ি কেন্দ্রিক, তো আমার ছোট গাড়ি বাড়ছে। আপনার বক্তব্য একদম পরিষ্কার। এই পর্যায়ে মোহাম্মদ সেলিম, আপনার কাছে বিরতিতে যাবার আগে জানতে চেয়েছিলাম যে এই যে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সরকারের যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, এটা আসলে কেন হয়? এটা নিয়ে আপনারা কারো মাধ্যমে কোনো কথা বলতে চেয়েছেন কিনা, সেখানে কতটুকু সফল হলেন? পাশাপাশি এই যে প্রায় শোনা যায় যে চাঁদাবাজি করা হয়, বিশেষ করে বাসগুলোর ক্ষেত্রে এটা বেশি হয়, এটি নিয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক মানে মৃত উনি সাদেক খান সহ সম্পাদক ছিলেন। উনি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকেই উনি ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং খুব অনেক দিনের ট্রেড ইউনিয়নিস্ট। ওনার একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম।
তো সেইখানে উনি যে লাইনটা আমাকে সব করছেন বলেছিলেন সেটা হলো গিয়ে যে শ্রমিকদের না, প্রথমে আসলে আমাদের শ্রমিক নেতাদের ট্রেনিং দিতে হবে যে ট্রেড ইউনিয়নটা কিভাবে করতে হয়। তার মানে সেখান থেকে ওনার মতো একজন সিনিয়র রাজনীতিবিদ মানে সেক্টরাল রাজনীতিবিদ কিন্তু এই জায়গাটা ধরতে পেরেছিলেন যে আসলে মূল সংকটটা হচ্ছে যারা এখানে নেতৃত্বে আসছে আসলে তারা ট্রেড ইউনিয়নের বেসিক নর্মসগুলো বা রুলস ইয়েগুলো এগুলো আসলে জানে না। ফলে এই যে একটা মানে রাজনৈতিক সচেতনতার যে ধস সব জায়গায় নেমেছে, সেই জায়গায় এই সেক্টরাল রাজনীতিগুলোতে মানে সেখানে চলে এসছে। ওনার মন্তব্য থেকেই এটা আসলে পরিষ্কার যে এটা কেন হচ্ছে না। দ্বিতীয়ত আসলে চাঁদাবাজির বিষয়গুলো নিয়ে তো আমি ওইভাবে বলতে পারবো না, কিন্তু এইটার যে পরোক্ষ একটা ইফেক্ট, যেমন একজন শহরে যে গাড়িটা চালাচ্ছেন, ঠিক আছে, দেখেন একটা জিনিস আমরা কখনো চিন্তা করি না। আজকে ওই যে গতকালকের প্রথম আলো পত্রিকায় যে বাসটা নিয়ে যে চালককে নিয়ে বর্ণনা করা হয়েছে যে সেটা আমার চোখে লাগলো। সেখানে বললো যে তাকে 4,500 টাকা দিতে হয়, ঠিক আছে। তাহলে 4,500-র সাথে আমি দেখলাম যে সারাদিনে তার দরকার হলো আরো 1200 টাকার গ্যাস, ঠিক আছে, হলো কত হলো 5,200 টাকা, প্লাস তার খাওয়া দাওয়া, 3টা লোক এখানে সারাদিন খাবে, গরিব মানুষ ভত্তা টত্তা দিয়ে খেলেও প্রতিবেলায় অন্তত মিনিমাম 100 টাকা লাগে। তাহলে দেখেন 6 বেলাতে তাদের 600 টাকা খরচ আছে, তার সাথে তার চা সিগারেট বা এগুলো আনুষঙ্গিক মিলে আরো 500 টাকা খরচ আছে। তাহলে ওখানে 5,200 সাথে 1,000, 6,200। এর সঙ্গে রাস্তায় বিভিন্ন অজুহাতে কিছু খরচ হয়, হয়তো একটা গাড়ির সঙ্গে লেগে গেছে, একটা লুকিং গ্লাস ভেঙে গেছে, ফলে তার কিছু কম্পেনসেশন দিয়ে এটা রাস্তায় মিনিমাইজ করে ফেলে। সেটাকে যদি আপনি 500 টাকা ধরেন বা 200 টাকা ধরেন, তাহলে কত হলো 6,400 টাকা। এরপরে আছে হলো যে এই যে সারা রাস্তায় যে সে ঘুরে, এটা জিপিটা আমরা দেই, তো সেখানে মিনিমাম ঢাকা শহরে এর আগে 800 থেকে 2300 টাকা পর্যন্ত ছিল। আমি মানে মিনিমাম যদি 1,000 টাকাও ধরিয়া বেড়েছে, হ্যাঁ, তাহলে সেখানে আপনার কত 8,200 টাকার মতো। তাহলে একটা লোক যখন গাড়ির চাবিটা নিচ্ছেন, উনি 8,200 টাকার লাইবিলিটি নিয়ে উনি পথে নামছেন। আপনি কল্পনা করতে পারেন আপনি হলে কি করতেন? আমি একজন সাধারণ মানুষ যদি মনে করে যে সকাল থেকে আমি বের হব, বের হওয়ার পরে আমি 8,200 টাকা তোলার পরে আমার ইনকাম, আমার এটাও তো এক পরিবারের, প্রকারের অব্যবস্থাপনাই বলা যেতে পারে। তো এই Total। অব্যবস্থাপনা নিয়ে কি আপনারা কথা বলেছেন? হ্যাঁ, প্রতিনিয়ত তো যার যার জায়গা থেকে এই কথাগুলো বলা হচ্ছে, যে যার যার জায়গা থেকে এই বিষয়গুলোকে টেনে আনার মানে তুলে আনার চেষ্টা করছি, ফোকাস করার চেষ্টা করছি। ব্রডকাস্ট নিয়ে অনেকগুলো বিষয় আছে, শ্রমিকের উপর যে সব কিছুর দায় যে এই যে চালকের উপরে শ্রমিকের উপর চাপিয়ে দিচ্ছেন, তাহলে সেটা নিয়ে ফোকাস করার জায়গা থেকে চেষ্টা করছি, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি। এখন এটা এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা থাকা উচিত, কারণ এটা হ্যাঁ শক্তিশালী মাধ্যম। আমি আবারও আসবো আপনার কাছে মোহাম্মদ সেলিম। এই পর্যায়ে হচ্ছে আমি সাইফুন নেওয়াজ আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা কথা বলছেন যে শ্রমিকদের কর্মঘণ্টা নিয়ে, প্রত্যেকটা বড় কোনো ছুটি কিংবা ঈদের ছুটির কথাই যদি আমরা ধরি, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোক মারা যায় ঈদের ছুটির সময় যাওয়ার সাথে। এই যে শ্রমিকদের কর্মঘণ্টা নিয়ে প্রত্যেকবার কথা বলা হয়, কিন্তু কথা ওই পর্যন্তই থেমে থাকে, তারপরে আর আগায় না। এক্ষেত্রে আসলে সরকারের কি করা উচিত? দেখেন, এটা খুব ইজি ব্যাপার, মানে খুব মানে লজিক্যাল ব্যাপার যে একটা শ্রমিক যখন কাজ করছে এই সেক্টরে, তার কোনো নিয়োগপত্র নাই, ফলে নিয়োগপত্র না থাকার ফলে হয় কি তার কোনো স্ট্যান্ডার্ড মানে টিওআর নাই যে সে কি করবে এবং ছুটি পাবে কি পাবে না, কর্মঘণ্টা কতক্ষণ ইত্যাদি সবকিছু একটা নিয়োগপত্রের মাধ্যমে কিন্তু হয়। তো এখন এই নিয়োগপত্র নিয়ে আমার দেখা গেছে বেশ কিছু আলোচনার সুযোগ হয়েছে। মানে মালিক পক্ষ বলছে যে চালকরা নিতে চায় না, চালকরা বলে মালিকরা দেয় না। আসলে বিষয়টা কি এই ডাইলেমাটা কোনো সরকার সমাধানও করলো না আজ পর্যন্ত। অথচ এত একটা সেক্টর যদি নিয়োগপত্র না থাকে তাহলে সমস্যা হচ্ছে দুটা। এক, যেই চালকটা গাড়ি চালাচ্ছে সে কিন্তু শিওর না তার কালকে চাকরিটা আছে কিনা, তাইলে সে শুধু আজকের দিনের জন্যই বাঁচে। ফলে আজকের দিনের জন্য সে হচ্ছে যে মানে কত বেশি ইনকাম করছে। সেলিম সাহেব একটা হিসাব দিল 8,200 টাকা, তাহলে আজকের দিনে তার প্ল্যান হচ্ছে অন্তত পক্ষে 12-13 হাজার টাকা ইনকাম করতে হবে। তখন তো সে আর সে যাত্রীর দিকে মানে রাস্তার দিকে তাকাবে না, সে দেখবে যাত্রী কোথায় কে কার আগে যাবে। বিশৃঙ্খলা কিন্তু আমি সেই সিস্টেমে রেখে দিলাম, তার কোনো পরিবেশ দিইনি। এক। দ্বিতীয়টা হচ্ছে যে
আসলে সে আপনার যখনই কোনো নিয়োগপত্র নাই তখন এটা বিশৃঙ্খলতা তৈরি হয়। দেখা যাচ্ছে যে মানে এই সুযোগে কিন্তু ওই যে আপনি বললেন কিছু কিছু ক্ষেত্রে চাঁদাবাজি, কিছু কিছু ক্ষেত্রে আপনার সিস্টেমের যে আর লুপহোলগুলো তৈরি হয়ে যায়। কারণ আমি সিস্টেমে কিন্তু একটা দুটো অনুষঙ্গকে আমি কখনোই ঠিক করছি না, এটাকে ঠিক করে ফেলা গেলে ঠিক হবে। এখন কথা হচ্ছে যে কেন নিয়োগপত্র দিতে চায় না। দেখেন আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে একজন মালিকের দেখা যাচ্ছে একটা মাত্র বাস, আর কারো হচ্ছে 500 বাস। এখন যার একটা বাস, দুইটা বাসে তো আর নিয়োগপত্র কি দিবে, সে তো কোনো মতে একজন চালক কোনো ডেকে নিয়ে এসে, এবং কোনো মালিক আছে তারা শুধুমাত্র বাসটা চালায় সপ্তাহে 2 দিন ছুটির দিন, বৃহস্পতিবার শুক্রবার, কারণ ওই দিন যাত্রী বেশি হয়, কারণ হয়তো ঢাকার বাইরে যে ঢাকা থেকে আসে ওই 2টা দিন সে চালায়। কেন? তার হচ্ছে মালিক সমিতিতে একটা পদের দরকার, সেই জন্য তার অন্তত একটা বাস দরকার। দেখেন অনেক ডাইলেমা আছে, অথচ এটা চেঞ্জ করা খুবই সহজ। বারবার বলে আসছে বাস রুট ফ্র্যাঞ্চাইজিস, বাস রুট রেশনালাইজেশন। এভাবে একটা শহরে, সুস্থ একটা শহরে কিন্তু আসলে মানে এত মালিক, এত বাস কখনোই থাকতে পারে না, কখনোই আমরা এটাকে সমাধান করতে পারবো না। বিশৃঙ্খলা বাড়বে, যতই মন্ত্রী বিভিন্ন জায়গায় দৌড়াক না কেন, এই স্ট্যান্ডে যাক ওই স্ট্যান্ডে যাক, উনি দৌড়ে যাবে। এর আগে সবাই দৌড়েছে, দৌড়ে কোনোদিন সমাধান হয়নি, কিন্তু সমাধানটা ওনার হাতে আছে। যদি উনি চায় বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে সবাইকে একটা আমব্রেলার নিচে যদি নিয়ে আসতে পারে, তখন যদি কোনো ব্যত্যয় ঘটে উনি ফাইন করতে পারে বড়, তখন ধরতে পারবে। এখন তো উনি কাকে ধরবে? এটা তো অসংখ্য, একজনকে ফাইন করলে একই বাস তো আরেকটা লক্ষ চক্র বাস চলতেছে, কাকে ধরবে? অথচ যদি এটা সব কোম্পানির আন্ডারে থাকতো, আমি কোম্পানিকে শোকজ করতে পারতাম, কোম্পানিকে আমি রেগুলেট করতে পারতাম। একটা বাসে কোনো সমস্যা হলে কোনো ইয়েতে আমি কোম্পানিকে ফাইন করতে পারতাম। এখন কে কাকে ইয়ে করবে? তাই আমরা সমস্যা সমাধান কথা বলবো এই বিষয়টি নিয়ে, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি গণপরিবহন নিয়ে রাজনীতি, এবং আলোচনায় আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ এবং মোহাম্মদ সেলিম। আমি এ পর্যায়ে কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে গণপরিবহন রাজনীতি নিয়ে আলোচনায় আসলে কোনো সমাধানে আসলে আসতে পারলাম না, কারণ দেখা যাচ্ছে যে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়েই অনেক নৈরাজ্য আমরা দেখতে পাচ্ছি। একদম সহজ কথাই জানতে চাই আপনার কাছে, অনেকগুলো ইস্যু উঠে এসেছে, যেরকম শ্রমিকদের নিরাপত্তা, তারপরে 111 দফার যে সুপারিশের কথা আপনি নিজেও বললেন, আপনারা দুজনেই বললেন, এবং পরিবহন শ্রমিকরাও যে হয়রানির শিকার, এই ইস্যুগুলো তো উঠে এলো। তারপরে চাঁদাবাজি, মাস্তানি বা নেতাদের যে পদ পদবি নিয়ে যে এক ধরনের প্রতিযোগিতা, এটাও উঠে এলো। আসলে সমাধানটা কোথায় দেখতে পান আপনি? সরকারের লং টার্ম মেয়াদে যাওয়া উচিত, নাকি স্বল্প মেয়াদে বা মধ্যম মেয়াদে পরিকল্পনা গ্রহণ করা উচিত? আচ্ছা, প্রথমে দরকার হচ্ছে আমার অবজেক্টিভটা কি সরকারের। হ্যাঁ, তো যেটা হচ্ছে একটা আশার কথা আমি বলবো যে আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন কিন্তু একটা ইউরোপ, একটা মানে লন্ডনে থেকেছেন। উনি ডেফিনেটলি উনি ভালো একটা গণপরিবহন ব্যবস্থাটা কেমন, তারা শহরটা কিভাবে সাজিয়েছে, লন্ডনের সাথে কিন্তু আমাদের শহরটা মিল আছে। কারণ ওটাও একটু মানে ক্লামজি, একটু হচ্ছে চিকন রাস্তায়, একটু মানে ভিড়ভাট্টা থাকে, কিন্তু তারা কিভাবে সাজিয়েছে ডেফিনেটলি এটা এটা তা ওনার ব্রেইনে আছে। সেইভাবে আমরা হয়তো রাতারাতি যেতে পারবো না, কিন্তু দেখেন সেখানে কি তাহলে মানুষের চাহিদা নাই? সেখানে কি চাইলেই সবাই ফুটপাতে বসে যাচ্ছে? এত কি সহজ? সেখানে কি চাইলেই কি কেউ ফুটপাতের টং দোকান বা হচ্ছে একটা ইজি বাইক রিক্সা নামিতে পারছে? তা না। সেখানে কি তাহলে মানুষের গরিব মানুষ নেই? সেখানে তাহলে হয় না। দেখেন কথা অবজেক্টিভটা কি, আমি কিভাবে আমার শহরটাকে দেখতে চাই। আমি তো বললাম ফর ইনস্ট্যান্স এই যে ব্যাটারি রিক্সাগুলো রয়েছে, দেখেন প্রথমেই হচ্ছে আমাদের বড়, আমি এটা আমার দৃষ্টিতে ভুল, যেটা হচ্ছে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে বুয়েট থেকে একটা মডেল তৈরি করা হলো, সেই মডেলটাও কিন্তু সেই ব্যাটারি ড্রিভেন, ব্যাটারি সাপোর্টেড। আমার কথা হচ্ছে আমি এক ব্যাটারি থেকে আরেক ব্যাটারিতে গেলাম, তাহলে ইমপ্রুভমেন্টটা কিন্তু নাই। শুধু হয়তো আমি ব্যাটারির মডেলটা চেঞ্জ করেছি, ব্রেকটা ইমপ্রুভ করেছি, কিন্তু খেয়াল করে দেখবেন আমি বিদ্যুতের উপর চাপটা কমাতে পারছি না। এখন এই যে এখন দেখেন বিদ্যুতের সাশ্রয় করার জন্য আমরা কত উদ্যোগ নিচ্ছি, মার্কেট বন্ধ করে দিচ্ছি আগে, তারপরে হচ্ছে যে আমি কার্টেল করছি টাইম, অফিস টাইম। বাট এই ব্যাটারি রিক্সাগুলো কিন্তু দেদারসে কিন্তু বিদ্যুৎ অপচয় করে কোনো বিল না দিয়ে, আমি কোনো বিল না দিয়ে বলবো, কারণ হচ্ছে দেখা যাচ্ছে গ্যারেজের লাইনটাও দেখা যাবে যে অবৈধ, তাহলে সে কিন্তু চলছে, আমরা সেদিকে নজর দিচ্ছি না। দেখা যাবে আমরা ব্যাটারি থেকে আরেক ব্যাটারিতে গেলাম, এবং এরা কিন্তু হাই স্পিডে চলতে পারে।
মানে চাইলে 30 উঠতে পারে, খুব খুব অ্যালার্মিং এবং রিস্কি। আমরা কিন্তু সেই জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে চলে আসছে তারা, কোনো ভয় ভীতি নাই। বাংলাদেশের ভিতরে আমার দৃষ্টিতে একটা এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম শহর। আপনি চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে কোনো ব্যাটারি রিক্সা দেখবেন না, কারণ সেখানে আমি কিছু কাজ করার সুবাদে আমি দেখেছি যে প্রথমেই সেখানে মেয়র এবং পুলিশের ভয় দেখাতে পেরেছে যে ব্যাটারি রিক্সা কোনোভাবেই তারা কিন্তু অনেক ডাম্পিং করেছে, পত্রিকাতে এসেছে প্রচুর ডাম্পিং করেছে, ফলে ভয় পেয়ে গেছে। ঢাকাতে উল্টা, ঢাকাতে বরং সাহসটা, অনেকে এখন ব্যাংকে, ভালো ভালো লোকজন ব্যাংকে টাকা না রেখে সেই টাকা দিয়ে 2-3টা অটো রিক্সা নিয়ে ভাড়ায় দিয়ে দিয়েছে, কারণ দেখছে ভয়টা পাচ্ছে না। আমি বলবো যে আমাদের দেশেই এক্সাম্পল রয়েছে, আমাদের দেশে ভালো গুড এক্সাম্পল ব্যাড এক্সাম্পল রয়েছে। তো সেই জায়গা থেকে আমার অবজেক্টিভটাকে, আমি কার জন্য শহরটা দেখতে চাই, সরকারকে সেই প্রায়োরিটি দেওয়া উচিত। যদি আমি চাই যে গুটি কয়েক প্রভাবশালী নেতা, সোকল মালিক পক্ষ বা অন্য পক্ষকে আমি সুবিধা দিব, তাহলে এই গণপরিস্থিতি ভালো হবে না। আর যদি আমি চাই যে পথচারীকে সাপোর্ট দিব, যাত্রীদেরকে দিব, তাহলে সেভাবে সাজানো খুব কঠিন কিছু না। একেবারে পরিষ্কার আপনার বক্তব্য সাইফুন নেওয়া। যে পর্যায়ে মোহাম্মদ সেলিম, আপনার কাছে জানতে চাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি, যে বাস খাতে নীতি সহায়তা এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা সরকারের কাছে দেখতে চান কিনা, বিশেষ করে বিআরটি এর মাধ্যমে হচ্ছে আপনারা কোনো পদক্ষেপ চান কিনা? দেখেন, ধন্যবাদ। বিআরটি আমার পরিচালিত একটা সারা দেশব্যাপী যে সার্ভে করেছিলাম, সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বিআরটিএ থেকে এইখানে একটু বলে রাখি যে এরা সবাই মিনিমাম 20 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন চালক, ঠিক আছে? তো তাদেরকে আমি বলছিলাম যে তারা এই সার্ভিসটা পেয়েছেন কিনা। এইখানের ভিতরে 148 জনের ভিতরে 140 জন বলেছেন যে না, আর হ্যাঁ বলেছেন 8 জন, অর্থাৎ 94.59% আপনার বলছে যে বিআরটিএতে গিয়ে আমরা কোনো ধরনের তাদের সেবা পাই না। তাহলে এই জায়গা থেকেই আপনার বিষয়টা পরিষ্কার বোঝার বিষয় যে এখানে বিআরটিএ কে আমরা তো প্রত্যাশা বিআরটিএ এর কাছে করি, সরকারের কাছে করি যে হ্যাঁ অবশ্যই একটা ডিসিপ্লিন, একটা পরিবহন কাঠামো তৈরি হোক, আর এটা তৈরি হলে তো আমাদেরই লাভ। সারা শহরে যদি আমি ঢাকা শহরে আমি যদি 4টা টিপ মারতে পারি, তাহলে আমার আয়টা বেড়ে যাচ্ছে। আর ট্রাফিক জ্যামের কারণে আমার এই আয়টা, মানে আমি যখন ওই যে সেই বিলসের আন্ডারে মিরপুরে যখন এইটা নিয়ে কাজ করছিলাম, তখন তাদেরকে জিজ্ঞাসা দেখছিলাম যে তার আয়টা কিরকম কমছে। আমি যদি আরো আপনাকে স্পষ্ট করে দেই যে আপনি যেহেতু শ্রমিক পরিবহনের একজন সংগঠক, সেই হিসেবে যে নতুন সরকারের কাছে পরিবহন খাতে কি ধরনের পদক্ষেপ আপনি দেখতে চান? কি ধরনের, এটা আসলে এক কথায় বলা তো খুব কঠিন। তবে প্রথমত যে শৃঙ্খলাটা, দ্বিতীয়ত হলো যে আমাদের যে মৌলিক, মানে একজন শ্রমিক হিসেবে আমাদের যে স্বীকৃতি এবং আমাদের শ্রমিক হিসেবে যে অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। যেমন আমাদের কর্মঘণ্টার কোনো ঠিক ইয়ে নেই, আমাদের বেতন কাঠামো, আমাদের চাকরি কালকে থাকবে কি থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, তাহলে সার্বিকভাবে আমি একজন শ্রমিক হিসেবে আমাদের যেই অধিকারগুলো আছে, সেটা বাংলাদেশ শ্রম আইন 2006-এর কাঠামো হোক অথবা আইএলও কনভেনশন অনুযায়ী হোক, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ আপনারা চান, জরুরি পদক্ষেপ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সেলিম এবং কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজকে একেবারেই শেষ। দর্শকদের ছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।